নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া উদ্যোগ কবে চালু হয়? মেক ইন ইন্ডিয়া উদ্যোগ কবে চালু হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 2014 সালের সেপ্টেম্বর মাসে। 2014 সালের সেপ্টেম্বর মাসে মেক ইন ইন্ডিয়া উদ্যোগ চালু হয়। তারপর দেখো বিভিন্ন যোজনা কত সালে চালু হয়েছিল। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কত সালে চালু হয়েছিল? 2015 সালে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কত সালে চালু হয়েছিল? 2015 সালে। স্বচ্ছ ভারত মিশন খুবই ইম্পর্টেন্ট, কবে চালু হয়েছিল? 2014 সালে। সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়েছিল? 2000 সালে। অপারেশন ব্ল্যাকবোর্ড কবে চালু হয়েছিল? 1987 থেকে 1988। নির্ভয়া কাণ্ড কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল? 2013 সালে। মিশন ইন্দ্রধনুষ কবে চালু হয়েছিল? 2015 সালে। বেটি বাঁচাও বেটি পড়াও খুবই ইম্পর্টেন্ট, কত সালে চালু হয়েছিল? 2015 সালে। ডিজিটাল ইন্ডিয়া কবে চালু হয়েছিল? এটাও কিন্তু 2015 সালে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গোর্গাবুরু। গোর্গাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। গোর্গাবুরু শৃঙ্গের উচ্চতা কত? 677 মিটার। কত মিটার উচ্চতা? 677 মিটার। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের, তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতের সংবিধানের কোন ধারায় উপরাষ্ট্রপতির উল্লেখ রয়েছে? ভারতের সংবিধানের কোন ধারায় উপরাষ্ট্রপতির উল্লেখ রয়েছে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 63 নং ধারায়। 63 নং ধারায় উপরাষ্ট্রপতির উল্লেখ রয়েছে। ধারা 62তে কি রয়েছে? সংবিধানের 62 নং ধারায় রাষ্ট্রপতির পদে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের সময় ধারা 63 বলে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। ধারা 64তে কি বলা হয়েছে? সংবিধানের 64 ধারায় বলা হয়েছে যে উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। কত ধারায় বলা হয়েছে? 64 নং ধারায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিজে বাণিজ্যকারী গভর্নর এবং লন্ডনের বণিকদের কোম্পানি, যা ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত, গঠিত হয়েছিল। 1613 সালে সুরাটে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি স্থায়ী কারখানা প্রতিষ্ঠিত হয়। 1616 সালে কোম্পানিটি দক্ষিণে মাসুলিপত্তনমে তার প্রথম কারখানা কি করেন? স্থাপন করেন। ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভারতের সর্বপ্রথম ভাষার ভিত্তিতে গঠিত হয়। পারদ ছাড়া স্বাভাবিক উষ্ণতায় একটি তরল ধাতু হলো, আমরা জানি পারদ হচ্ছে স্বাভাবিক উষ্ণতায় একটি তরল ধাতু, কিন্তু পারদ ছাড়া আরেকটি কোন ধাতু রয়েছে যেটি স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্যালিয়াম। কি হবে? গ্যালিয়াম। গ্যালিয়াম হচ্ছে পারদ ছাড়া স্বাভাবিক উষ্ণতায় একটি তরল ধাতু। সর্বাধিক তড়িৎ ধনাত্মক ধাতু কোনটি বা সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? এটি হচ্ছে ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে সর্বাধিক তড়িৎ ধনাত্মক। স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু কোনটি? এটি হয়ে যাবে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতির নাম কি? জ্ঞানী জৈল সিং ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি। ভারতের প্রথম বৈজ্ঞানিক রাষ্ট্রপতির নাম কি? ভারতের প্রথম বৈজ্ঞানিক রাষ্ট্রপতি হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম হয়ে যাচ্ছে ভারতের প্রথম বৈজ্ঞানিক রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রতিভা প্যাটেল। প্রতিভা প্যাটেল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1996, অর্থাৎ 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল। 1996 সালের 12ই ডিসেম্বর উভয় দেশের নেতৃত্বে নতুন দিল্লিতে মিলিত হয়ে একটি 30 বছরের সামগ্রিক চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বন্টন করা হতে থাকে। পূর্ববর্তী 40 বছর গড় মাত্রা অনুযায়ী ভারতে গঙ্গা পানির ভাগ পেতে থাকে। নেক্সট, ভেনাস বা শিরা হৃৎপিণ্ড কাদের দেখা যায়? কাদের ভেনাস বা শিরা হৃৎপিণ্ড দেখা যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মাছ। মাছেদের ভেনাস বা শিরা হৃৎপিণ্ড দেখা যায়। ভেনাস হৃৎপিণ্ড কি? যে সকল হৃৎপিণ্ডে সবসময় দূষিত রক্ত প্রবাহিত হয় এই ধরনের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। অর্থাৎ সবসময় কী রক্ত প্রবাহিত হবে? দূষিত রক্ত, যেমন মাছেদের হৃৎপিণ্ড। একচক্রী হৃৎপিণ্ড কাদের? এই প্রকার হৃৎপিণ্ডে রক্ত একবার আবর্তিত হয়, তাই এই প্রকার হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলে, যেমন মাছেদের হৃৎপিণ্ড। দ্বিচক্রী হৃৎপিণ্ড কাদের বলে বা দ্বিচক্রী হৃৎপিণ্ড কাদের দেখা যায়? এই প্রকার হৃৎপিণ্ডে রক্ত চক্রাকারে দুইবার আবর্তিত হয়। কতবার? দুইবার। তাই এই প্রকার হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে, যেমন মানুষের হৃৎপিণ্ড। মানুষের হৃৎপিণ্ড কিন্তু দ্বিচক্রী হৃৎপিণ্ড। নেক্সট কি রয়েছে? প্রত্যক্ষ সংগ্রাম বা ডাইরেক্ট অ্যাকশন এর ডাক দিয়েছিলেন কে? প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন। প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়ে নিখিল ভারত মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে তিনি বিভক্ত ভারত অথবা ধ্বংসপ্রাপ্ত ভারত দেখতে চান। সাম্প্রদায়িক উত্তেজনার পটভূমিতে বিক্ষোভটি কলকাতায় ব্যাপক দাঙ্গার সূত্রপাত করেছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি সিন্ড্রোম ভাইরাস কোন ধরনের ভাইরাস? এইচআইভি কোন ধরনের ভাইরাস? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আরএনএ ভাইরাস। এইচআইভি হচ্ছে একটি আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস কোনগুলো দেখো? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস, রুবেল্লা ভাইরাস, রেবিস ভাইরাস, জিকা ভাইরাস, নিপা ভাইরাস, এগুলি হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কোনগুলো? হারপিস সিমপ্লেক্স ভাইরাস, ভেরিওলা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে, এগুলি সব হচ্ছে ডিএনএ ভাইরাস। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত? ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 24 ফুট। কত ফুট দূরত্ব থাকে? 24 ফুট। ফুটবল খেলায় এটি সকার নামেও পরিচিত। গোলপোস্টের মধ্যে দূরত্ব 7.32 মিটার বা 24 ফুট এবং ক্রসবারের নিচের প্রান্ত থেকে মাটির দূরত্ব হল 2.44 মিটার বা 8 ফুট। নেক্সট,
কোন মুঘল রাজা সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন? কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সম্রাট আকবর। সম্রাট আকবর সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন। নেক্সট, জিএসটি কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল? জিএসটি কততম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 100তম সংশোধনী আইন হিসেবে চালু করা হয়েছিল। ভারতীয় সংবিধানের 100তম সংশোধনী আইন ভারত ও বাংলাদেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি সংক্রান্ত বিধানগুলির সাথে সম্পর্কিত। ভারতীয় সংবিধানের 102তম সংশোধনী আইন অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে। ভারতীয় সংবিধানের 103তম সংশোধনী আইন অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের বা ইডাব্লিউএস এর জন্য 10% সংরক্ষণের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানের রচয়িতা কে? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গানটির রচয়িতা কে? কি কি রয়েছে অপশন দেখো, মোহাম্মদ ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, চন্দ্রশেখর আজাদ নাকি ভগৎ সিং? এদের মধ্যে কে এই গানটির রচয়িতা? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল হচ্ছে এই গানের রচয়িতা। এটি তারানি হিন্দ হিসেবে পরিচিত। গানটি উর্দু ভাষায় লেখা হয়েছিল। এটি মূলত 16ই আগস্ট 1904 সালে ইত্তিহাদ নামক সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পেপসিন। পেপসিন হচ্ছে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক। প্রোটিনের সরল রূপকে কি বলা হয়? অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড। তারপরে দেখো প্রোটিনের মূল উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে প্রোটিনের মূল উপাদান। তারপর কি রয়েছে? ফ্যাট বা লিপিড ভঙ্গক উৎসেচক কোনটি? এটি হয়ে যাবে লাইপেজ। লাইপেজ হচ্ছে একটি ফ্যাট বা লিপিড ভঙ্গক উৎসেচক। ফ্যাটের সরল রূপটি কি? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল হচ্ছে ফ্যাটের সরল রূপ। ফ্যাট বা লিপিডের মূল উপাদানগুলি কি কি? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন হচ্ছে ফ্যাট বা লিপিডের মূল উপাদান। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সাধারণ পরিষদ। জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত বা পরিচিত। কোন ধাতুকে হোয়াইট গোল্ড বলা হয়? কোন ধাতুকে হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্লাটিনাম। প্লাটিনাম ধাতুকে কিন্তু হোয়াইট গোল্ড বলা হয়। লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে? নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। রসায়নের রাজা বলা হয় কোন অ্যাসিডকে? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রসায়নের রাজা। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? এটা হয়ে যাবে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হচ্ছে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম। সুগন্ধি লবণ কাকে বলা হয়? অ্যামোনিয়াম কার্বনেটকে বলা হয় সুগন্ধি লবণ। ওয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ওয়েল অফ ভিট্রিয়ল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল? সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1952 অর্থাৎ 1952 সালে চালু হয়েছিল। 1952 সালে গ্রামীণ শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমষ্টি উন্নয়ন কর্মসূচি ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? মূত্রে রক্তের উপস্থিতিকে কি বলে? মূত্রের মধ্যে রক্তের উপস্থিতিকে কি বলা হয়? মূত্রের মধ্যে যখন রক্ত উপস্থিত থাকে তখন তাকে কি বলা হয়ে থাকে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হিমাচুরিয়া বা হেমাটুরিয়া। হিমাচুরিয়া, হিমাচুরিয়া বা হেমাটুরিয়া। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কংগ্রেসের যে অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম সঙ্গীতটি গীত হয়েছিল? কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম সঙ্গীতটি গাওয়া হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কলকাতা অধিবেশনে, যেটি 1896 সালে হয়েছিল। বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে। 1896 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেন কে? এম রহমাতুল্লাহ সায়ানি এর সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসে শব্দের বেগ কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ কত? কি হবে অ্যান্সারটি?
অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 332 মিটার পার সেকেন্ড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল হলো, বা পূর্বঘাট ও পশ্চিমঘাটের সংযোগস্থলকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নীলগিরি পর্বত। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল হলো নীলগিরি পর্বত। তারপর দেখো, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি। কত মিটার উচ্চতা? 1501 মিটার। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। উচ্চতা কত? 2695 মিটার। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। কত মিটার উচ্চতা? 2637 মিটার উচ্চতা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মানবদেহের বৃহত্তম পেশির নাম কি? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। মানবদেহের বৃহত্তম পেশির নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্লুটাস ম্যাক্সিমাস। গ্লুটাস ম্যাক্সিমাস হচ্ছে মানবদেহের বৃহত্তম পেশি। মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? স্টেপিডিয়াস। স্টেপিডিয়াস হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি। দেহের দীর্ঘতম পেশির নাম কি? সার্টোরিয়াস। সার্টোরিয়াস হচ্ছে দেহের দীর্ঘতম পেশি। দেহের দীর্ঘতম অস্থির নাম কি? ফিমার। দেহের সর্বাপেক্ষা হালকা পেশির নাম কি? স্টেপিস। স্টেপিস কিন্তু মানবদেহের সর্বাপেক্ষা হালকা পেশি। দেহের সর্বাপেক্ষা শক্তিশালী পেশি কোনটি? ফিমার ও টেম্পোরাল অস্থি হচ্ছে দেহের সর্বাপেক্ষা শক্তিশালী পেশি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সাবানের রাসায়নিক নাম কি? খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন। সাবানের রাসায়নিক নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে সাবানের রাসায়নিক নাম। নেক্সট কি রয়েছে, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? কি কি রয়েছে অপশনে? বুধ, শুক্র, মঙ্গল, নেপচুন। এদের মধ্যে কোনটি উষ্ণতম গ্রহ? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শুক্র। শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। আর সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? এটি কিন্তু অ্যান্সার হয়ে যাবে ইউরেনাস। ইউরেনাস হচ্ছে সৌরজগতের শীতলতম গ্রহ। নেক্সট কি রয়েছে, ভারত প্রথম যে বছর ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জয় করে সেবার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের সম্মান পান কে? ভারত প্রথম যে বছর ওয়ার্ল্ড কাপ জিতেছিল সেবার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এর সম্মান কে পেয়েছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মহিন্দর অমরনাথ। কি হবে অ্যান্সারটি? মহিন্দর অমরনাথ। ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল 1983 সালে। কপিল দেবের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতেছে। 18 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট গ্রাহক ছিলেন রজার বিনি। সেমিফাইনাল ও ফাইনাল উভয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন মহিন্দর অমরনাথ। নেক্সট কি রয়েছে, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক কে? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক কে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আশাপূর্ণা দেবী। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক হচ্ছে আশাপূর্ণা দেবী। একটি ট্রিলজির প্রথম বই হলো প্রথম প্রতিশ্রুতি, যার পরের অংশগুলি কি? সুবর্ণলতা ও বকুল কথা। এই তিনটি নিয়ে কিন্তু তার একটি ট্রিলজি ছিল। এই উপন্যাসে আশাপূর্ণা দেবী আধুনিক বাঙালি সমাজে নারীর প্রতি দ্বন্দ্বমূলক দাবি নিয়ে আলোচনা করেছেন তার এই লেখায়। নেক্সট কি রয়েছে, কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশনকে কি বলা হয়? কম্পিউটারে কিছু টাইপ করলে তা সঠিক করে দেওয়ার ওয়ার্ড ফাংশনকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অটো কারেক্ট। এটি শুধু কম্পিউটারে নয়, আমাদের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু এই ফাংশনটি রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন, মানে কে তৈরি করেছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বেবাদল খা। ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী ছিলেন বা তৈরি করেছিলেন বেবাদল খা। বাদশাহ শাহজাহানের সিংহাসনের সংখ্যা ছিল কয়টি? 60টি। এবং এগুলোর মধ্যে ময়ূর সিংহাসনই ছিল সবচেয়ে দামি ও জমকালো। প্রায় 8 বছর অর্থাৎ 1628 খ্রিস্টাব্দ থেকে 1635 খ্রিস্টাব্দ পর্যন্ত তখনকার 8 কোটি টাকার ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এই সিংহাসনটি। বেবাদল খাঁর তত্ত্বাবধান নির্মাণ করা হয় এই সিংহাসনটি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো আজকের জন্য এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।